প্রথমে বল হাতে মুস্তাফিজুর রহমান, তারপর ব্যাট হাতে সামির রিজভী। 5 ম্যাচ পর দিল্লিকে জেতালেন এই দুজন বিপদের সাথী। বিপদের সাথী এই কারণেই বলছি কারণ এদের দুজনের কেউই ফার্স্ট চয়েস ছিলেন না দিল্লির। মুস্তাফিজুর তো এসেছেনই ওই স্টার্কের একজন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হিসেবে এবং অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছেন তিনি। 3টে ম্যাচে খেললেন, ইকোনমিক্যাল বোলিং করেছেন, আজকে তো 3খানা উইকেটও তুললেন এবং স্টোইনিস যেভাবে মারছিলেন 210-15 হয়ে যেত এবং সেটা অ্যাকচুয়ালি আটকে রেখেছেন মুস্তাফিজুর, ওয়েল বোল্ড। এবং তারপর সামির রিজভী। এই অক্ষর প্যাটেল যদি উপলব্ধ থাকতেন তাহলে আমার মনে হয় না সামির রিজভির এই টিমের সুযোগ হতো। অক্ষর 2 ম্যাচের জন্য বেরিয়ে গেলেন এবং অ্যাকচুয়ালি সামির রিজভী 2টো ম্যাচে কিন্তু ভালো খেলেছেন। সুতরাং দুই বিপদের সাথী মিলে অবশেষে দিল্লিকে 5টা ম্যাচ পর জেতালেন। এবং একই সঙ্গে আমার প্রশ্ন, কারোরই কি ইচ্ছে নেই টপ 2তে ফিনিশ করার? গুজরাট হারলো, আরসিবি হারলো, পাঞ্জাব আজকে হারলো, এবার আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স না টপ ফিনিশ করে ফেলে। টপ না হোক টপ 2তে তো ফিনিশ করতেই পারে। মুম্বাইয়ের লাস্ট ম্যাচ পাঞ্জাবের সাথে, মুম্বাই যদি জিতে যায় তাহলে পাঞ্জাব তো হয়ে গেল, তারা টপ 2তে থাকবে না। এবং সেক্ষেত্রে গুজরাট এবং আরসিবির মধ্যে কোনো একটা দল যদি হারে তাহলে মুম্বাই পৌঁছে যাবে টপ 2তে। মানে কোথা থেকে কোথায় চলে যাবে মুম্বাই সেটাই আমি ভাবছি। যাই হোক, মানে আমি আগেও বলেছি ভিডিওতে, আজও বলছি, সত্যি দিল্লি যদি ওই সমস্যাগুলো না হতো, ওই বৃষ্টির জন্য খেলা বন্ধ, এই মাঝখানে একটা বিরতি হলো, তাহলে অ্যাকচুয়ালি দিল্লি কিন্তু প্লে অফে যেতে পারতো। সেই ডিজার্ভিং টিম কিন্তু দিল্লি ছিল। যাই হোক, পাঞ্জাব কিংস তাদেরও একটা ধাক্কা। আগের দিন আরসিবি হেরে যাওয়ার পর অনেক সমর্থকই বলছিলেন ঠিক আছে একটা হেরে যাওয়া ভালো, ওভার কনফিডেন্স চলে আসবে। পাঞ্জাব হয়তো সেটা ভাবতে পারে, বাট এরকম সময়তে এরকম একটা পরাজয় কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। চলুন তাহলে আজকের এই ম্যাচ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা যাক। তো এই মুহূর্তে প্লে অফের 4টে দলের লক্ষ্যই হলো টপ 2তে ফিনিশ করা। ঠিক সেরকমই ক্রিকেক্স অ্যাপে যারা প্রেডিকশন করছে তাদের লক্ষ্য হলো একটি ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড বাইক জিতে নেওয়া। আপনিও হতে পারেন সেই বিজয়ী এবং একই সঙ্গে জিতে নিতে পারেন স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, হেডফোন, জেবিএল পার্টি বক্স এবং প্রচুর ক্যাশ পুরস্কার। ক্রিকেক্স আপনি পেয়ে যাচ্ছেন 400% আইপিএল বোনাস, যেখানে আপনি সর্বোচ্চ 7,500 টাকা পর্যন্ত জিতে নিতে পারেন। এখানে অ্যাকাউন্ট খুললেই আপনি পেয়ে যাবেন 100টি ফ্রি স্পিন। এখানে 500 টাকা ডিপোজিটে পেয়ে যাচ্ছেন 300 টাকা ইনস্ট্যান্ট বোনাস এবং সোশ্যাল মিডিয়াতে কুইজ খেলে পেয়ে যাবেন 500 টাকা বোনাস। টাকা ট্রানজাকশনের জন্য রয়েছে ফোনপে, গুগল পে, ইউপিআই এবং বাংলাদেশি ইউজারদের জন্য নগদ, বিকাশ, রকেট এবং উপায়। সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্রিকেক্সে সাইন আপ করুন এবং আইপিএল এর শেষে জিতে নিন প্রচুর পুরস্কার। দেখুন, অনেকেই আমাকে বলছিলেন যে মুস্তাফিজুর রহমানের সম্পর্কে বলতে, কিন্তু আগের 2টো ম্যাচে সেরকম পারফরমেন্স কিন্তু মুস্তাফিজুরের থেকে আসেনি অল ওভার। হ্যাঁ, ভালো বোলিং করেছেন, ইকোনমিক্যাল বোলিং করেছেন, রোহিতের উইকেট তুলেছেন, কিন্তু দেখুন এই জায়গাতে আপনি খেলছেন মানে একটা নামকে আপনি রিপ্লেস করছেন, যে নামটা হলো মিচেল স্টার্ক। সুতরাং স্টার্কের লেভেলের পারফরমেন্স করা অ্যাকচুয়ালি মোটেও সহজ কাজ নয়। স্টার্ক ডেথ ওভারে একটা ম্যাচ তো একা হাতে জিতিয়েছিলেন, সেই যেটা সুপার ওভারে জিতলো দিল্লি, সেই ম্যাচের 20তম ওভারে তিনি একা হাতে ম্যাচ জিতিয়েছিলেন, পারফেক্ট ইয়র্কার। এবার সেই জিনিসটা কোনোভাবে মিসিং ছিল মুস্তাফিজুরের থেকে, এইটুকুনি আমি মনে করি। হ্যাঁ, ভালো বোলিং করছিলেন কিন্তু সেই টপ লেভেলে পৌঁছেছিলেন না। বাট আজ লাস্ট ওভারে যে বোলিংটা তিনি করলেন, পরিষ্কার বোঝা গেল অভিজ্ঞতা রয়েছে এবং সিচুয়েশন অনুযায়ী কিভাবে বোলিং করতে হয় সেটা তিনি বুঝতে পারছেন, সেটা তিনি জানেন। এবং যেভাবে স্লোয়ার বলগুলো করছিলেন ডানহাতি ব্যাটারদের, তার হিটিং রেঞ্জের বাইরে রাখছিলেন, স্লোয়ার এবং হালকা বাউন্সার, ওটা অ্যাকচুয়ালি কিন্তু মুশকিল হয়ে পড়ছিল। মার্কাস স্টোইনিসের মতন ব্যাটারও কিন্তু সমস্যায় ভুগছিলেন। সুতরাং লাস্ট ওভারটাই অ্যাকচুয়ালি গোটা টুর্নামেন্টে মুস্তাফিজুরের বেস্ট ওভার। লাস্ট ওভারে মুস্তাফিজুর কোনো উইকেট পাননি, নাকি লাস্টে একটা উইকেট তুললেন? হ্যাঁ, লাস্ট ওভার একটা উইকেট তুলেছেন, বাট এইটুকুনি আমি বলতে পারি গোটা টুর্নামেন্টে যতগুলো ওভার করেছেন বেস্ট ওভার হলো আজকে লাস্ট ওভার। আমার মনে আছে আগের আইপিএলে আন্দ্রে রাসেলের এগেইনস্টে মুস্তাফিজুর ঠিক এরকমই উইকেটের বাইরে বল পাঠাচ্ছিলেন, উইকেটের বাইরে মানে হিটিং রেঞ্জের বাইরে রাখছিলেন, বল পড়ে বাইরের দিকে যাচ্ছিল। সুতরাং সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল মুস্তাফিজুরের জন্য এবং ওই জায়গাতে রাসেল অ্যাকচুয়ালি হিমশিম খাচ্ছিলেন আগের সিজনে। আজ স্টোইনিস অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারলেন না, নয়তো স্টোইনিস যেভাবে মারছিলেন আমি ভাবছিলাম হয়ে গেল, আজকে একটা 14-15 বলে হাফ সেঞ্চুরি আমরা দেখতে চলেছি স্টোইনিসের থেকে। ইভেন মার্কো ইয়ানসেন তিনিও কিন্তু মারতে পারেন, সেই জায়গাতে মুস্তাফিজুর অ্যাকচুয়ালি আটকে রেখেছে। ভাগ্য ভালো থাকলে হয়তো আরো একটা উইকেট বা 2টো উইকেট পেয়ে যেতে পারতেন। যাই হোক, ভালো খেলেছেন আজকে, এটুকুনি বলা যেতে পারে যে এই লাস্ট মোমেন্টে এসে এই যে 6 কোটি টাকা পেয়েছেন মানে বৃথা যায়নি, এটুকুনি বলা যেতে পারে। আমি পরে একটা ডিটেলস ভিডিও বানাবো যে গোটা টুর্নামেন্টে কেমন পারফরমেন্স হলো। যাই হোক, আজকের ম্যাচে আসি। শ্রেয়াস আয়ার, আমি খুব করে চাইছিলাম যে শ্রেয়াস আয়ার আজকে যেন একটা ধামাকাদার ইনিংস খেলেন। শ্রেয়াস আয়ার আজকে যেন একদম সমালোচকদের চোখে চোখ রেখে এরকম একটা ইনিংস খেলে,
এরকম ব্যাপার যেন হয় যে ভাই আমি ওই জবাব টবাব ইনস্টাগ্রামে স্টোরিতে দিই না, আমি ব্যাট হাতে দিই। হ্যাঁ ওটা আলাদা ফর্মেট, এটা আলাদা, এটা টি-20, ওটা টেস্ট, বাট স্টিল এটা দারুণ ব্যাপার হতো যদি আজকে শ্রেয়াস আয়ারের ব্যাটে একটা সেঞ্চুরি বা সেঞ্চুরি না হোক, একটা যদি 70-80-90 রানের একটা ইনিংস হতো, ঠিক যেমনটা ঈশান কিষান এবারে আইপিএলের শুরুতে একটা সেঞ্চুরি করে উপহার দিয়েছে, যদিও অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1-1.5 বছর পরে এই ব্যাপারটা হয়েছে, বাট স্টিল শ্রেয়াসের জন্য একটা পারফেক্ট হতো যে তোমরা এভাবে আমাকে অবহেলা করছো, বাট আমি কিন্তু ফর্মে আছি, আমি টি-20 বলো ওডিআই বলো ফর্মে আছি, আমি ইভেন আমি ডোমেস্টিকেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে খুব একটা খারাপ খেলছি না, যাই হোক। বাট হলো না সেঞ্চুরি বা খুব বড় রানও হলো না, কিন্তু যতক্ষণ খেলছিলেন শ্রেয়াস অ্যাকচুয়ালি ভালো। আসলে ওই পরের দিকে শশাঙ্ক এবং নেহাল ওয়াদেরা ওই জায়গাতে ব্যাপারটা ঠিক হলো না। এরা দুজনেই খুব ভালো খেলতে পারেন, খুব জম্পেস ব্যাটিং করতে পারেন, কিন্তু আজকে ঠিকঠাক কানেক্ট হচ্ছিল না। হ্যাঁ এই জায়গাতে অবশ্যই পেসারদের প্রশংসা করতে হয়, মুকেশ, মোহিত, মুস্তাফিজুর, 3M MMM এরা অ্যাকচুয়ালি ভালো বোলিং করেছেন, তবে মুকেশ এবং মোহিত দুজনেই লাস্ট ওভারটা যেভাবে মার খেয়ে গেলেন, ঠিক এই জায়গাতে বরং আরো বেশি করে মুস্তাফিজের প্রশংসা করতে হয়। ওরা দুজন যে রান খেয়েছেন, মুস্তাফিজুর সেখানে কিন্তু অ্যাকচুয়ালি রান আটকে দিয়েছে, যাই হোক। বাট স্টোইনিস শেষ দিকে খুবই মারছিলেন, কিন্তু আরেকটু বেটার যদি ওই শেষ দিকে কয়েকটা ওভার হতো স্টোইনিসের আগে, তাহলে হয়তো রানটা 220-25 ইভেন 230 অব্দি উঠে যেতে পারতো, যেমনটা বিগত দুটো ম্যাচ ধরে আমরা দেখলাম, গুজরাটের এগেনস্টে, আরসিবির এগেনস্টে প্রায় 230 প্লাস দুটো দলই করেছিল। ঠিক আছে 206 খুব একটা কঠিন নয়, এবং এটা মাথায় রাখতে হতো যে দিল্লি ক্যাপিটালস কিন্তু এত বড় রান তাদের আইপিএল ইতিহাসে খুব একটা বেশি চেস করেনি, ঠিক আছে, কিন্তু আজ ওই দলগত পারফরমেন্স বলে না, সেটা কিন্তু দিল্লির ব্যাটাররা করে গেলেন। শুরুতে ফাফ ডু প্লেসি খুব দারুণ ছন্দে ছিলেন, রাহুল তিনিও দারুণ ছন্দে ছিলেন, বিশ্বাস করুন। 3 নম্বরে করুণার তিনিও ভালো, ইভেন সেদিকুল্লাহ আতাল তিনিও ছক্কা মেরে দিলেন, দুখানা ছক্কা মেরেছেন। তারপরে তো সামির রিজভি এবং ট্রিস্টন স্টাফস, মানে পিওর দলগত ব্যাটিং পারফরমেন্স যাকে বলে না, ঠিক ততটাই ভালো। সামির রিজভি হয়তো একটু এগিয়ে থাকবেন, বাট বাকি প্রত্যেকে কেউ কারোর থেকে পিছিয়ে নেই, ঠিক এতটাই ভালো খেলেছেন প্রত্যেকে। এবার এই পারফরমেন্সগুলো দিল্লির আগের কয়েকটা ম্যাচে দেখানো উচিত ছিল, আর কিছুই না। আসল ম্যাচে তো দেখানো হলো না, এখন দেখিয়ে কি হবে, আসল ম্যাচেই তো দেখানোর দরকার ছিল, এখন দেখিয়ে কি হবে। রিজভির প্রতি কিছু ক্ষেত্রে আমার মনে হতো যে রিজভিকে আরেকটু সুযোগ দেওয়া উচিত, কারণ মাঝে অনেকগুলো ম্যাচ রিজভিকে খেলানো হয়নি। এবার একই সঙ্গে যখন সেরকম পারফরমেন্স আসছে না, তখন তো মানে আপনি ভাবুন, রিজভি গত আইপিএল সিজন থেকে খেলছেন, গতবার চেন্নাইতে, এবারে দিল্লিতে, এই ফার্স্ট তার হাফ সেঞ্চুরি হলো, এবং খুব দুর্দান্ত যে ব্যাটিং করেছেন এমনটা নয়। আমি অ্যাট দ্য সেম টাইম যদি বাকি আনক্যাপ ক্রিকেটারদের কথা বলি, বৈভব সূর্যবংশী 14 বছরে কোথায় চলে গেছেন, বাদ দিলাম তার কথা। ইভেন অনিকেত ভার্মা, হায়দ্রাবাদের অনিকেত ভার্মা, দিল্লিরই আশুতোষ, ভিপরাজ, এরা কিন্তু অনেক বেটার খেলছেন অ্যাজ আ আনক্যাপড ক্রিকেটার। রিজভি সেখানে ডোমেস্টিক লিগগুলোতে ইউপি টোয়েন্টি লিগে এত ভালো খেলার পরও সেই উচ্চতায় পৌঁছাতে পারছিলেন না। তো কোথাও না কোথাও মনে হচ্ছিল যে কি হলো, এত হাইপ ক্রিয়েট হওয়ার পর কি আর হবে না। ঠিক এরকমের একটা প্লেয়ার রয়েছেন, ভারতের আন্ডার-19 টিমের খুব ভালো একজন প্লেয়ার ছিলেন অশ্বিন কুলকার্নি। এই প্লেয়ারটাকে দেখো আমার মনে হতো যে একটা টাইমে খুব বড় প্লেয়ার হবে, ইভেন আমি হার্দিকের একজন ফিউচার রিপ্লেসমেন্ট রূপে ভাবছিলাম যে না, এরকম একটা পেসার অলরাউন্ডার রয়েছে, খুব বড় জায়গায় পৌঁছাবেন। সেই অশ্বিন কুলকার্নি তো কোথায় তো খুঁজে পাচ্ছি না, এবং নেই, তিনি আইপিএল টিমে আছেন বাট হচ্ছে না পারফরমেন্স। তো আমি ভাবছিলাম যে সামির রিজভিরও কি তাই হবে, বাট শেষ দুটো ম্যাচে, বিশেষ করে আজকের ম্যাচে দারুণ যেভাবে একদম স্মুথলি ছক্কাগুলো মারছিলেন, হ্যাঁ মানে ওই প্যাডেল স্কুপ টাইপের যে বলটা চলে আছে বাউন্ডারির বাইরে, দারুণ, ওয়েল প্লেড সামির, ওয়েল প্লেড, দারুণ ব্যাটিং করেছেন। সেদিকুল্লাহ আতাল তিনিও ভালো ব্যাটিং করছেন, দুটো ড্রপ ক্যাচ হয়েছে বটে, বাট স্টিল ফার্স্ট ম্যাচ হিসেবে যথেষ্ট ভালো। ফার্স্ট ম্যাচই তো ছিল আজকে, নাকি আগের দিন ডেবিউ করেছেন না, আজকেই সম্ভবত ফার্স্ট ম্যাচ ছিল, যাই হোক। তার সাথে করুণ নায়ার, তিনিও একটু আলাদাই জোশে ছিলেন আজকে, তিনি ভারতীয় দলের সুযোগ পেয়েছেন বহু বছর পর, ভালো খেলেওছেন, তবে যদি ম্যাচ ফিনিশ করতে পারতেন আরো বেটার হতো। মুম্বাইয়ের এগেনস্টে করুণের একটা দারুণ ইনিংস ছিল, তারপরে করুণও অফ কালার ছিলেন, বাট আজকে ঠিকঠাক। ফাফ ডু প্লেসি ভালো, রাহুলও শুরুতে দারুণ খেলেছে, সুতরাং অল ওভার দিল্লির ব্যাটিং খুব ভালো হয়েছে, এবং সামির রিজভি তার মধ্যে বেস্ট, শেষ দিকে স্টাফস তিনিও, এবং কিছু করার ছিল না। আর্শদীপ সিং 19তম ওভারে কিছু যদি মিরাকেল করতে পারতেন সেটা তাহলে হতে পারতো, আদারওয়াইজ ওই ওভারেই ম্যাচ প্রায় শেষ হয়ে গেছে, এবং অতটাও টাফ ছিল না দিল্লির জন্য রান চেস করার পক্ষে, কারণ এরপরে আশুতোষ, বিপরাজ দুটো ভালো ব্যাটিং অপশন ছিল। সো দিল্লি অ্যাট লাস্ট ম্যাচ জিতলো, পাঞ্জাব হারলো। পয়েন্টস টেবিলটা আপনারা দেখুন ঠিক কি চলছে,
আবার আপনাদের পয়েন্টস টেবিলটা একটু ভালো করে বোঝাই। দেখুন, মুম্বাই এবং পাঞ্জাব এই দুটো দল লাস্ট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। পাঞ্জাব যদি সেই ম্যাচে যেতে তাহলে 19 পয়েন্টে তারা পৌঁছে যাবে। আমি ধরলাম তারা টপ 2 তে ফিনিশ সেক্ষেত্রে করেও ফেলতে পারে, যদি না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের লাস্ট ম্যাচে বিশাল ব্যবধানে যেতে। কারণ এই মুহূর্তে যে নেট রান রেটের ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ অনেকটাই, এবং আরসিবি যদি 10-15 রানে যেতে এই নেট রান রেট তারা ছাড়াতে পারবে না। ঠিক আছে, যদি পাঞ্জাব জিতে যায় লাস্ট ম্যাচে, আমি সেটাই বলছি। সুতরাং মুম্বাই যদি কোনোভাবে পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে পাঞ্জাবের আশা শেষ, কারণ মুম্বাই সেক্ষেত্রে 18তে পৌঁছে যাবে, গুজরাট তো অলরেডি 18তে রয়েছে। সুতরাং পাঞ্জাবকে শেষ ম্যাচে জিততে হবে টপ 2 তে ফিনিশ করার জন্য, সিম্পল, জিততেই হবে। অপরদিকে আরসিবি এই মুহূর্তে তারা একটু সম্ভাবনা বেড়েছে বটে, বাট স্টিল তাদের নিজের হাতে নেই। হ্যাঁ, নিজের হাতে নেই মানে তাদের বিশাল বড় ব্যবধানে জিততে হবে। গুজরাট টাইটান্স তারা 18 পয়েন্টে রয়েছে, ভালো মতনই রয়েছে, কিন্তু বাই চান্স যদি তারা হেরে যায় চেন্নাইয়ের কাছে, চেন্নাইয়ের সাথে লাস্ট ম্যাচ, বাই চান্স যদি তারা হেরে যায় তাহলে 18তেই থেকে যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম মুম্বাই ইন্ডিয়ান্স যদি জিতে যায় পাঞ্জাবের এগেনস্টে তাহলে তারাও 18তে পৌঁছে যাবে। মুম্বাইয়ের নেট রান রেটটা দেখুন আর গুজরাটের নেট রান রেট দেখুন, মুম্বাই অনেক এগিয়ে। সুতরাং পয়েন্টস টেবিলে মুম্বাই কিন্তু সেক্ষেত্রে গুজরাটকে ছাড়িয়ে যাবে। সুতরাং আমার মনে হচ্ছে মুম্বাই না টপ 2 তে ফিনিশ করে ফেলে, যেভাবে মুম্বাই এগোচ্ছে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কোন দুটো দল টপ 2 তে ফিনিশ করে। তবে প্রত্যেকটা টিমের জন্য একটা সেটব্যাক হলো, এবার এখান থেকে কামব্যাক করতে হবে। এরকম সময় একটা হার কিন্তু মোটেও খুব একটা সুখের নয়। স্টিল এই যে আরসিবি যার জার্সি পরেছি, দিল্লি পাঞ্জাব কারোরই জার্সি আমার কাছে উপলব্ধ নেই, তাই আরসিবিটাই পড়লাম। বাট দেখা যাক শেষ পর্যন্ত আরসিবি অথবা পাঞ্জাব, যারা এর আগে কখনো আইপিএল জেতেনি, তারা আইপিএল জিততে পারে কিনা।